আমরা আগের ভিডিওতে জেনেছিলাম পে স্কেলের ইতিহাস সম্পর্কে। আজকে আমরা জানবো মূলত পে স্কেল কেন দেওয়া হয়। আসলে একটা দেশের প্রশাসনিক যে কাঠামো সেটা সচল রাখার চালিকা শক্তি হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা। আমরা যদি সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করি তাহলে তাদের বাংলাদেশের যে নীতি বাস্তবায়ন করা, সেবা প্রদান, রাষ্ট্র পরিচালনা সবকিছু কিন্তু তারা করে থাকে। তাদের কাজের অনুপ্রেরণা এবং জীবনমান নিশ্চিত করা এই দুটি কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব থেকে নির্দিষ্ট সময় পর পর সরকার সাধারণত জাতীয় বেতন কাঠামো ঘোষণা করে থাকে, যেটাকে বলা হয় পে স্কেল। পে স্কেল দেওয়ার প্রধান কারণ কি যদি আমরা বলতে চাই, তাহলে পে স্কেল দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সময় যত যায় নিত্যপণ্যের দাম বাড়ে কিন্তু বেতন একই থাকে। ফলে টাকার ক্রয় ক্ষমতা কমে যায় এবং যারা নিচের লেভেল বা উপরের লেভেল যে থাকুক না কেন, প্রত্যেকের জীবনে নাভিশ্বাস ছুড়ে যায় যখন বাজারে যায়। যে বেতনে একসময় সচ্ছল জীবন চলতো, সেই একই বেতনে একসময় পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার আলোকে সরকার বেতন পুনর্নির্ধারণ করে থাকে এবং যাতে করে সরকারি কর্মচারীরা বাজারের সঙ্গে ন্যূনতমভাবে তাল মেলাতে পারে। জীবনযাত্রার মান বা আমরা যেটাকে বলি স্ট্যান্ডার্ড অফ লিভিং, পে স্কেল শুধু বেঁচে থাকা নিশ্চিত করার জন্য না, এটা রাষ্ট্রের দায়িত্ব কর্মচারীদেরকে একটা সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করা। আমাদের যে মৌলিক অধিকার যেগুলো আছে, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, এই মৌলিক অধিকারগুলো অন্তত যেন একজন কর্মচারী পূরণ করতে পারে, এটা হচ্ছে রাষ্ট্রের তার দায়িত্ব। আপনি যদি দক্ষ জনবলের ধরে রাখার কথার প্রশ্নে আসেন, তাহলে দেখবেন যে আজকের বাস্তবতায় বেসরকারি খাত বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, সেখানে আকর্ষণীয় মূল বেতন দেওয়া হচ্ছে। এই অবস্থায় সরকারি বেতন কাঠামো যদি আপনি প্রতিযোগিতামূলক না করে থাকেন, তাহলে কিন্তু সরকারি চাকরিতে মেধাবীরা যারা চাকরিতে আসার কথা তারা কিন্তু আসবে না। আর ইতিহাস একটা সাক্ষী দেয় যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রিটি এবং ট্রান্সপারেন্সির কথা, যে ইতিহাস বাস্তবতার আলোকে যেখানে বেতন বাস্তবতার তুলনায় অনেক কম, সেখানে দুর্নীতির ঝুঁকিটা অনেক বেশি এবং এ কারণে দেখবেন যে নিচের লেভেলে দুর্নীতিগ্রস্ত হওয়ার সবচাইতে বেশি আপনার প্রবণতা থাকে। যথাযথ বেতন সুযোগ সুবিধা থাকলে সততা বজায় রাখা খুব সহজ হয়, স্বচ্ছতার জবাবদিহিতা বাড়ে এবং এখানে পে স্কেল একটা শুধু আর্থিক বিষয় নয়, এখানে নৈতিক প্রতিষ্ঠানিক দুইটাই বিষয় জড়িত আছে। আমরা এখানে বছরভিত্তিক মূল্যস্ফীতি দেখিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরে কিভাবে মূল্যস্ফীতি বেড়েছে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এবং এখানে আমি একটা গ্রাফও দেখিয়েছি। আপনারা দেখেন যে বছরভিত্তিক মূল্যস্ফীতির হার, অর্থাৎ এখানে মূল্যস্ফীতি বলতে আপনার আমাদের যে টাকার অবমূল্যায়ন হয়েছে, সেটাই মূলত দেখানো হয়েছে এখানে পয়েন্ট টু পয়েন্ট এবং বছরভিত্তিক দেখানো হয়েছে। মানসিক নিশ্চয়তা এবং উৎপাদনশীলতা, অর্থাৎ আপনার জীবনযাত্রার মান উন্নয়নের যদি কথা বলেন, আপনার আর্থিক নিরাপত্তা মানেই কিন্তু মানসিক প্রশান্তি, আর মানসিক প্রশান্তি মানেই আপনার কাজে মনোযোগ এবং সিদ্ধান্তে নিরপেক্ষতা আসবে, প্রশাসনে আপনার হচ্ছে দক্ষতা বাড়বে, গতি বাড়বে, আপনার জীবনযাত্রার মান উন্নয়ন আসবে। এখানে দেখেন কত সুন্দর একটা পরিবার। কিন্তু এখানে পরিবারটা সুন্দর তখনই হবে যখন তাদের হাতে টাকা থাকবে এবং আপনি মেধা আকর্ষণের যে কথাটা বলছিলাম, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা গভর্নমেন্ট সার্ভিস, ২ টার ক্ষেত্রে আপনাকে কিন্তু জব সিকিউরিটি যদিও বাংলাদেশের সরকারি চাকরিতে আছে, কিন্তু দেখেন আপনার এর পাশাপাশি আপনাকে বেতনটাও স্ট্যান্ডার্ড একটা মানের রাখতে হবে। অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব আছে যে কাজের প্রতি আপনি যদি অনুপ্রেরণা, উৎপাদনশীলতা বাড়াতে চান, তাহলে হচ্ছে আ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে বাজারে অর্থের প্রভাবটা বাড়বে। ফলে তারাও হচ্ছে যে খরচ করতে পারবে, ব্যবসা বাড়বে, চাহিদা বাড়বে। এর প্রভাব পড়ে দেশের পুরো সামগ্রিক অর্থনীতিতে, এমনকি জিডিপিতেও এর একটা বড় ধরনের প্রভাব পড়বে। জিডিপি হচ্ছে প্রবৃদ্ধিতে সহায়তা করবে। তো আমরা পরিশেষে বলতে চাই যে আম পে স্কেল কেবল বেতন বাড়ানো নয়, এটি একটা ভারসাম্যপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা করার কৌশল। দক্ষ, সৎ এবং কর্মঠ জনবলই পারে একটা দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস এবং অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।